নমস্কার বন্ধুরা, আমি রবি আর আপনারা শুনছেন রচক রবির গল্প। আজ রচক রবিতে আপনাদের জন্য আমার লেখা এক চিরন্তন প্রেমের গল্প পরাগ রেণু। পরাগ রেণু গল্পটি শোনার পর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে আর বেশি দেরি না করে পরাগ রেণু গল্পটি শুনে ফেলি সকলে। লোকে বলে অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন নাকি জানালা দিয়ে পালিয়ে যায়। অভাব থাকলে কি তাহলে ভালোবাসা থাকে না? ভালোবাসা কি শুধু অর্থের জোরেই থাকে? না, ভালোবাসার কাছে অর্থ অনর্থ কিছুই গুরুত্ব রাখে না। শুধু যে অর্থশালীর কাছে ভালোবাসা থাকে তা কিন্তু নয়। যার অর্থ নেই তার কাছেও ভালোবাসা অপার থাকে। কিছু ক্ষেত্রে তো অভাব ভালোবাসার বন্ধনগুলোকে আরও মজবুত করে তোলে। লাখ টাকার মা কখনো কখনো কোটি টাকার কাকুর সঙ্গে নিজের সন্তানকে ফেলে চলে যায়, কিন্তু ভিখারি মা তার 1 টাকার স্বামীর সঙ্গেও ফুটপাতে কোলে ছেলে নিয়ে বসে জুতো সেলাই করে। ভালোবাসার মান কখনো অর্থ দিয়ে বিচার করা যায় না। আসল কথা, যে যাবার সে ঠিক চলে যায়, সে কুঁড়ে ঘর হোক বা অট্টালিকা, আর যে থাকার সে ঠিক থেকে যায়, সে গাছতলা হোক কিংবা বনেদি। কিন্তু বিবাহের পূর্বে আজও আমাদের সমাজ পাত্র বিচার করে তার অর্থ দিয়ে। তাই এই অর্থের বিচারে পরাগ আজ হেরে গিয়েছে। তার যদি আজ অনেক অর্থ সম্পদ থাকতো তাহলে হয়তো এমন তাকে দেখতে হতো না। বুকটা পাথর হয়ে গেল ওর। সেই পাথরের ফাঁক দিয়ে কান্নার ঝর্ণা বেরিয়ে এলো তার। সে অধিক অর্থের অধিকারী নয় বটে, কিন্তু ন্যায়পরায়ণ, ক্ষমাশীল, ভদ্র ও সুশীল। মানুষকে সম্মান দিতে জানে সে, গুরুজনদেরও শ্রদ্ধা করে। কিন্তু কখনো কখনো এগুলো বোধহয় খণ্ডন করা দরকার পড়ে, না হলে জীবনের অনেক অধিকার থেকে বঞ্চিত হতে হয়। জ্যোৎস্না রাতে নির্জন নদীর প্রান্তরের বটগাছের তলায় বসে কথাগুলো ভাবছিল পরাগ। সামনে নদীর কম্পিত জলরাশি, চাঁদের আলো সেই জলরাশিকে স্নান করিয়ে দিচ্ছে। যে ছেলে সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতো না, আজ সে বাড়ি না গিয়ে এই নির্জন নদীর ধারে একাকী বসে। কষ্ট বোধ হয় এমনই আবেগ যা একাকী পেলে বেশি গ্রাস করে। কেনই যে এমন ঘটল তার জীবনে সে ভেবে কিছুই কুল পাচ্ছে না। পরাগ পাড়াগাঁয়ের এক সাধারণ ঘরের ছেলে। বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় তাদের, তাই পড়াশোনা বেশি হলো না তার। পাশের গাঁয়ে এক ঘরামির সঙ্গে সহযোগী হিসাবে কাজ করতে লাগলো সে। বেশ ভালো ছেলে সে, কাজে কখনো ফাঁকি মারার মতলব নেই তার। যা বলা হয় তাকে সে সব কিছুই শোনে। কোনোদিন ঘরামির সঙ্গে উচ্চ বাক্যে কথাও বলে না সে। সেই ঘরামির কাছে অনেক সহযোগী এসেছিল, কিন্তু কেউ তার মনের মতো হয়নি। কারণ যারা এর আগে ছিল তারা কেউ নেশাখোর, আবার কেউ কামচোর ও অলস প্রকৃতির। কিন্তু পরাগ নেশাখোর নয়। তাছাড়া কাজের হাজিরাও বেশ ভালো পরাগের। অজিত ঘরামির তাই পরাগকে খুব ভালো লেগে যায়। দিনে দিনে পরাগ সেই অজিত ঘরামির ঘরের ছেলের মতোই হয়ে উঠল। একদিন সকালবেলা গাঁয়ের এক চায়ের দোকানে বসেছিল অজিত ঘরামি। পরাগ আসতেই তিনি বললেন, বাবা পরাগ, আজ বাড়িতে কড়াতটা ফেলে এসেছি, যন্ত্রের ব্যাগে ঢোকানো হয়নি, তুমি সাইকেলটা নিয়ে ঝপ করে যাও। পরাগ সাইকেল নিয়ে চলে গেল। সকালে এই চায়ের দোকানেই অজিত ঘরামি বসে থাকেন। তারপর পরাগ এলে যেখানে কাজ হয় সেখানে দুজনে চলে যায়। পরাগ অজিত ঘরামির বাড়ি পৌঁছে সদর দরজা দিয়ে সবে ঢুকতে যাবে, ঠিক সেই সময় কি একজন বাড়ির ভেতর থেকে অর্ধেক বালতি গোবর গোলা জল নিয়ে ছুঁড়ে দিল। যে ছুঁড়েছে সে অবশ্য দেখেনি যে কি হঠাৎ করে চলে এসেছে। গোবর জল পরাগের গায়ে ভর্তি হয়ে গেল। তখনই বালতি পড়ার শব্দ। যে গোবর জল দিয়েছে সে বালতি ফেলে উধাও।
বালতির শব্দ শুনে ঘরামির বউ গোয়াল ঘর থেকে, হ্যাঁ রে, কি হলো রে, এই বলে উঠানে বের হয়ে এলো। তারপর পরাগকে দেখে তিনি অবাক হয়ে বলে উঠলেন, হ্যাঁ গা, এ কি হলো? পরাগ বলে উঠল, কাকিমা করাত। ঘরামির গিন্নি বিনয়ী তাকে এক বালতি ভালো পুকুরে জল এনে জামা খুলে গামছা দিয়ে গা মুছতে বললেন, আর গদগদ করে বলতে লাগলেন, একটা কাজ এখনো ভালো করে করতে পারলো না, চোখে কি দেখতে পাসনি? হ্যাঁ রে হতভাগী, কবে কাজ শিখবি তা কে জানে। এমন কাণ্ড যিনি করেছেন তিনি হলেন অজিত ঘরামির কন্যা রেনু। অজিত ঘরামির এই একটাই মেয়ে। পরাগের আসতে একটু দেরি হলো দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি রে, দেরি হলো কেন এত? পরাগ তখন সমস্ত কিছু বললেন। সব শুনে তিনি বললেন, মেয়েটার যে কবে সদ্বুদ্ধি হবে। পরাগ অজিত ঘরামির সঙ্গে এতদিন কাজ করছে, তাছাড়া ঘরামির বাড়িতেও সে অনেকবার গিয়েছে, কিন্তু কখনো তার মেয়েকে তো সে দেখেনি। আর আজকে যা হলো তা তো আর বলার নয়। মুখে গোবর জল পড়লে কি আর কেউ দেখতে পায়? শুধু কে একজন বালতি ফেলে ছুটে পালালো। তবে সেটা যে একটা মেয়ে ছেলে এটা বুঝতে পরাগের অসুবিধা হয়নি। যৌবন অবস্থায় সকলেরই মনের মধ্যে একটা রঙের দোলা লাগে। পরাগও তার ব্যতিক্রম নয়। তার মনে মনে কি একটা অবিসন্ধি বাসা বাঁধছে। একদিন বিকেলবেলা পরাগ অজিত ঘরামির বাড়িতে যাবে বলে বের হলো। ঘরামি তাকে বিকেলে তাদের বাড়িতে যেতে বলেছেন। পুকুর পাড়ে একটা তেঁতুল গাছ ঝড়ে পড়ে গেছে। তেঁতুল গাছ না কেটে তুলে দিলে পুকুরের জল কালো হয়ে যাবে, তাই দুজনে মিলে সেই গাছের ডাল ছেঁটে হালকা করে ধীরে ধীরে গাছটাকে তুলবে, যদি সম্ভব হয় তো পুরোটা তুলে দেবে পুকুর থেকে। তাই পরাগ অজিত ঘরামির বাড়িতে এলো। মাটির রাস্তায় সাইকেলটা রেখে সামনে তাকাতে একটা দৃশ্য তার চোখে পড়ল। ঘরামির সদর দরজার কাছে কে একজন চুল আঁচড়াচ্ছে। এ আর কেউ না, অজিত ঘরামির মেয়ে রেনু। তবে সে মনে হয় সাইকেলের শব্দ শুনে পরাগকে দেখতে পেয়েছে, তাই পরাগও তাকে বেশিক্ষণ দেখতে পেল না। হঠাৎ করে সে বাড়ির ভেতর ঢুকে গেল। তবে যেটুকু সে দেখেছে সেটা ঠিক এই রকম। দরজার পাশেই সে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তাকে দেখে হয়তো সে একটু ভেতরে ঢুকে গিয়েছিল, তাই সব কিছু অর্ধেক দেখেছে পরাগ। মাথার চুলের এক ভাগ কাঁধের ওপর থেকে বুকের ওপর বিছানো। কপালে টিপ ছিল কি? হ্যাঁ, একটা ছোট কালো রঙের টিপ ছিল। পরনে সাদা রঙের একটা শাড়ি, তাতে আবার লালের কলকা করা। মনে হয় বাঁদিকটা দরজার বাইরে ছিল, তাই বুঝি শরীরের কিছুটা অংশ দেখা গেল। পায়ে নূপুর মনে হয় ছিল না, যদি থাকতো তবে একটু হলেও শব্দ শোনা যেত, কারণ নূপুর বড়ই দুষ্টু। সে নারীর পদচারণের শব্দ সব সময় সকলকে জানিয়ে দেয়। তেঁতুল গাছটাতে প্রচুর তেঁতুল হয়েছে, কিন্তু অসময়ের ঝড়ে পড়ে যাওয়াতে বিনয়ী একটু আফসোস করতে লাগলো। যা 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 আর দুটো দিন সহ্য হলো না গা, এখন সব নষ্ট হবে। এত কচি আর কাঁচা তেঁতুল কি হবে এখন? এই যে গোটা কত তেঁতুল দাও দেখি, তোমার মেয়ে খাবে বলল। এই পরাগ, তুই বাবা কিছু নিয়ে যাবি কাঁচা তেঁতুল। পরাগ বলল, এত কচি তেঁতুল কি হবে কাকিমা? কি হবে মানে? কচি তেঁতুলের চাটনি হবে রে। তেঁতুলের চাটনি হবে কিনা পরাগ জানে না, তবে তার মনে একজনকে অর্ধেক দেখেই চাটনি হয়ে গেছে। এরপর থেকে পরাগ আরও অনেকবার অজিত ঘরামির বাড়িতে গিয়েছে,
কিন্তু আর কখনো পরাগ রেনুকে দেখতে পায়নি ভালো করে। তবে সে যে ঘরেই থাকে, পরাগ যখন যায় তখন হয়তো আড়াল থেকে রেনু দেখে তাকে, কিন্তু পরাগ তাকে কোথাও দেখতে পায় না। রেনুকে দেখতে না পেলেও রেনুর অদৃশ্য উপস্থিতি পরাগ টের পায়। মাটির দেয়ালে ওই যে সাদা আলপনা আঁকা, ওটা রেনুরই কাজ। পৌষ সংক্রান্তির দিনে মাটির উঠানে ওই তো রেনু লক্ষ্মীর পদচিহ্ন এঁকে সবেমাত্র ঠাকুর ঘরে ঢুকলো। কোনো কোনো দিন উঠানে সবজি কাটতে কাটতে লুকিয়ে পড়ে সে। মা হাঁক দেয় তাকে, কই রে, সবজি কাটতে কাটতে কোথায় গেলি আবার? পরাগ অনেক ভাবতে লাগলো। সে যখন যায় রেনু বুঝতে পারে কি করে। সেদিন ছোট ছাগল ছানাটাকে নিয়ে কোথায় লুকিয়ে গেল। বিনয় বলল, কোথায় গেলি রে ছেলেটাকে নিয়ে? এক্ষুন তোর মায়ের দুধ খাচ্ছিল। পরাগ শুনতে পায় পাশের ঘরে ছোট্ট একটা ছাগল ছানা ডাকার শব্দ। ওটা গোয়াল ঘর নয়, কিন্তু ওখানে ছাগল ছানার ডাক কেন? মানে রেনু ওই ঘরেই আছে। অনেক ভেবে পরাগ শেষে বুঝল যে রেনু বুঝতে পারে কি করে যে পরাগ এসেছে। বুঝতে পারার একটাই সূত্র আছে, সেটা হলো পরাগের ওই ঝনঝনে সাইকেলটা। সদর দরজার সামনে এলেই ঝনাত করে আওয়াজ হয়। সত্যি বড্ড শব্দ হয় যেন তার সাইকেলটা। সেদিন কাজের শেষে বিকেলবেলা একটা সাইকেলের দোকানে গিয়ে ভালো করে সাইকেলটা মেরামত করলো সে, কোনো রকম শব্দ যেন না হয়। দোকানিও বেশ ভালো করেই সাইকেলটা সারিয়ে দিল। এখন আর সাইকেল চললে ঝনঝন শব্দ হয় না। শব্দ তো হচ্ছে না, কিন্তু এখন আর রেনুদের বাড়িতে যাওয়ারও কোনো কারণ ঘটে না। বেশ মুশকিল। পরাগ এখন প্রায় রেনুতে বাড়িতে যাওয়ার অছিলা খোঁজে, কিন্তু কোনো লাভ হয় না তাতে। এখন আবার কাজের চাপও বেড়েছে। তখন একবেলা কাজ হতো, কিন্তু এখন বিকেলেও কাজ করতে হয় তাকে। ঝড়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে লোকে তার বলার তো নেই। ইতিমধ্যে রেনুও পরাগকে দেখে হাসে, কখনো কখনো মনে মনে খুশিও হয়। আবার যখন পরাগ রেনুদের উঠানে এসে রেনুকে দেখার জন্য চংমং করে, তখন রেনু আড়াল থেকে দেখে তার ভাবভঙ্গিগুলো। দুজনের মধ্যে এক লুকোচুরির খেলা চলছে। চোর খুঁজছে সবসময় যে লুকিয়ে রয়েছে তাকে, আর যে লুকিয়ে রয়েছে সে চোরকে আড়াল থেকে দেখে খুশি হচ্ছে। কথা হয়তো ভাব বিনিময় করে, কিন্তু এই খোঁজাখুঁজি দুটি মানুষকে খুঁজতে খুঁজতে আরও কাছে নিয়ে আসে। কথা তো সর্বশেষ অধ্যায়, সেটা দীর্ঘস্থায়ী হয়, কিন্তু এই ক্ষণে ক্ষণে চাওয়া মনে রঙের বন্যা আনে। রেনু সদর দরজায় বাইরে কান পেতে থাকে দিনের বেশিরভাগ সময়, কিন্তু সে কর্ণপাতে কিছুই শব্দ শুনতে পায় না। সে যে শব্দ সে শুনতে চায়। রেনুও অপেক্ষায় থাকে, শুধু ওই হ্যাবলা মতো ছেলেটাকে দেখবে বলে আড়াল থেকে। তবে অনেক দিন পর পরাগ এলো রেনুদের বাড়িতে। এই আশাতে পরাগের মন কিছুটা ভরল বটে, কিন্তু রেনু আরও তৃষ্ণার্ত হয়ে উঠল। অনেক দিন পর পরাগ এলো বটে, কিন্তু ভালো করে দেখতে পেল না সে, কারণ তখন সন্ধ্যাবেলা। সেদিন যন্ত্রের ব্যাগটা বাড়িতে দিতে এসেছিল পরাগ। এমন একটা সময়েরই অপেক্ষায় ছিল সে। চারিদিকে আঁধারে ভরে গেছে। পরাগ নিঃশব্দে রেনুদের সদর দরজার সামনে এসে দাঁড়ালো। সাইকেল থেকে প্রথমে ব্যাগটা নামালো সে, তারপর সদর দরজার সামনে এসে সেটা রাখলো। অন্য সময় হলে সে কাকিমা বলে ডাক দিত, কিন্তু আজ সে ডাকলো না। অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ সে শুনতে পেল, মা রেনু, আমি গোয়ালে ধোঁ দিচ্ছি, তুই ততক্ষণে তুলসী তলায় প্রদীপটা জেলে দে। রেনু বলল, আচ্ছা মা, এক্ষুনি দিচ্ছি। এতদিন অজিত ঘরামির বাড়িতে এসেছে সে, কিন্তু এমন কণ্ঠস্বর সে কখনো শোনেনি। এমনকি তার নামটাও পর্যন্ত জানত না সে। কি নাম বলল?
কি নাম? মা রেনু। ও রেনু। রেনুর কণ্ঠস্বরও বড় শ্রুতিমধুর। পরাগের মনের মধ্যে একটা তীব্র ইচ্ছাশক্তি ভর করল। সে দরজা আস্তে করে ফাঁক করল। সদর দরজা খুললে উঠানের কিছু অংশ দেখা যায়। দরজার সরু ফাঁকটা দিয়ে সে বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি রাখল। ছোট্ট একটা ঘণ্টার শব্দ শোনা যাচ্ছে। মনে হয় রেনু ঠাকুর ঘরে প্রদীপ জ্বেলেছে। একটু পরে শঙ্খধ্বনিও শোনা গেল। শঙ্খধ্বনি শেষ হবার কিছু পলক পরেই অন্ধকারে একটা আলোর দিশা দেখতে পেল পরাগ। ওই তো ছোট্ট একটা পিতলের প্রদীপ হাতে মেয়েটি আসছে। কি নাম যেন বলল? কি নাম বলল ওর কাকিমা? হ্যাঁ হ্যাঁ, রেনু। রেনুর পরনে ফেত্তা দিয়ে পরা গরদের শাড়ি, হাতে প্রদীপ। বাতাসে যাতে না নিভে যায় সেজন্য অন্য একটা হাত দিয়ে প্রদীপের শিখাটা একটু আড়াল করে রেখেছে সে। প্রদীপ সপ্রভ হলেও বেশি দূর আলোক বিকিরণ করছে না। রেনুর বুকের কিছু অংশ থেকে তার মুখটা আলোকিত হয়ে আছে। সেই আলোক যেন পরাগের দুই চোখকে আলোকিত করে তুলল। সে রেনুকে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে। কি কোমলতাপূর্ণ মুখ তার, গায়ের রং যেন ঘষা মাজা কনকের মতো। প্রদীপের আলো যেন সেই সোনা মুখে পড়ে ঠিকরে যাচ্ছে। পরাগের মনটা তৃপ্তিতে ভরে উঠল। ধীরে ধীরে প্রদীপটা এনে রেনু তুলসী মঞ্চের উপর রেখে প্রণাম করে হঠাৎই অন্ধকারে মিলিয়ে গেল। এই রকম মিলিয়ে যাওয়াটার জন্য পরাগ যেন প্রস্তুত ছিল না। এই তো সে বেশ হাওয়ায় উঠতেছিল, কিন্তু হঠাৎ দুম করে পড়ে গেল। এবার সে সশব্দে দরজা খুলে কাকিমা বলে ডাকতেই বিনয় সাড়া দিল। হ্যাঁ বল রে পরাগ। এই কাকিমা শব্দটা শুনে আরও একজন সতর্ক হয়ে আড়ালে দাঁড়িয়ে রইল। রেনু তখনও ঠাকুর ঘরেই ছিল। ঠাকুর ঘরের দরজার পাশ থেকে সে দেখতে চেষ্টা করল, কিন্তু ভালো করে কিছুই দেখতে পেল না। বিনয় বলল, কি বাবা পরাগ? পরাগ বলল, কাকিমা এই যন্ত্রের ব্যাগটা। বিনয় বলল, ওই ঝোরের কাছে রেখে দে, ততক্ষণে তোর কাকাবু এসে তুলবে কোনে। কথা মতো পরাগ যন্ত্রের ব্যাগটা ঝোরের কাছে রেখে দিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর কাকিমা আসছি বলে বের হয়ে এলো। সেদিন রাতে পরাগ চোখ বন্ধ করলেই শুধু সেই দৃশ্যটাই ভেসে ওঠে। আহ, প্রদীপ হাতে রেনু তুলসী তলায়, চারিদিকে আঁধার, শুধু কিছুটা বুক আর কিছুটা মুখ দেখা যাচ্ছে তার। ঘুম আসে না যেন ওর। রেনু কিন্তু অন্য কথা ভাবছে। মাথার কিছু চুল নিয়ে সে আঙুলে পাকাতে পাকাতে ভাবতে লাগলো, তাহলে কি ও আমাকে দেখেছে? মনে হয় দেখেনি, কারণ আমি তো ঠাকুর ঘরে যাবার পরে ও মাকে কাকিমা বলে ডাকলো। এটাও ঠিক, কিন্তু আবার এটাও তো হতে পারে যে আড়াল থেকে সে আমাকে দেখেছে আজকে, তারপর মাকে ডেকেছে। পায়ের নূপুরটা ছিল বলেই আজকে কিছু শুনতে পেলাম না। ছি, নূপুরের ছমছম শব্দে ওর আসার শব্দটা আমি শুনতেই পাইনি। সময় কিন্তু সবসময় একই রকম চলে না। পরাগেরও সেই হলো। আজকাল কাজে ওর যেন ঠিকঠাক মন নেই। এই তো সেদিন কাঠমার ওপর থেকে হাতুড়ি ফেলে ভালো ভালো 8-10টা টালি ভেঙে ফেললো। তারপর বুক পাড়ে তীরও ভুলভাল কাটছে। 2-3 বার তো পেরেকে না মেরে নিজের আঙুলেই আঘাত মারল। বুড়ো আঙুল থেঁতে আর কিছু নেই। আরও নানাবিধ সমস্যা দেখা দিল তার মধ্যে, যেগুলো এতদিনের কাজের তার হতোই না সচরাচর। ও যেন একেবারেই নতুন কাজে আসা ছেলেদের মতো হয়ে গেছে। অজিত ঘরামি তবু কিছু বলে না ওকে। তিনি ভাবে যে কাজের ক্ষেত্রে ওরকম হয় ভুল ত্রুটি, তাই ভেবে উনি ছেড়ে দেন। কিন্তু একদিন এমন একটা দুর্ঘটনা ঘটল যার জন্য অজিত ঘরামি কোনো মতেই প্রস্তুত ছিলেন না।
আসলে পরাগের এমন মন চঞ্চল হয়ে উঠেছে যে সে যেন একরকম নেশাগ্রস্ত হয়ে রয়েছে। সে যার প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছে সে নিজেও জানে না যে বিপরীত দিকের মানুষটা তার প্রতি এতটাই আসক্ত কিনা। তবে সেটা জানতেও তার বেশি বাকি রইল না। একদিন পরাগ আর অজিত ঘরামি মিলে এক জমিদার বাড়িতে টিন ছাইছে। ইতিমধ্যে অজিত ঘরামি বলেছে যে, পরাগ, আজ দুপুরে তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করবি, কারণ আজ বাড়িতে খাসির মাংস হচ্ছে। কিন্তু খাসির মাংস তোর কাকিমা আর রেনু কেউ খায় না, ইচ্ছে হলেও তাই খাওয়া হয় না। কিন্তু আজকে সচারেক মাংস এনেছি, আর কাকিমাকে বলেছি যে আমি আর পরাগ মিলে খাবো। এই কথাটুকুই শুনেই পরাগের ডানচোখ নেচে গেল। আরও অনেক কিছু বললেন তিনি, কিন্তু পরাগ সেসব কথা একটাও কানে ঢোকালো না। কানের বাইরেই সেসব কথা বাজতে লাগলো। যখন থেকে সে শুনেছে যে আজকে সে রেনুদের বাড়ি যাবে, তখন থেকেই সে হালকা হয়ে গেছে। মেঘের মতো ভেসে ভেসে বেড়াচ্ছে আর কত কিছুই ভাবছে। আজকে সে ভালো করে দেখবে রেনুকে, সে বলবে সে ধীরে ধীরে খায়, ইচ্ছে করে দেরি করে খাবে। একবার হলেও সে দেখতে পাবে তাকে। খাবার সময় তো একসাথেই মনে হয় খাবে তারা, কিন্তু যারা ছাগলের মাংস খায় না তারা কি তাদের সঙ্গে খেতে বসবে? হয়তো মা আর বেটিতে আলাদাভাবে খাবে, নয়তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে খাবে। তবে যাই হোক, আজকে সে দেখতে পাবেই। কিন্তু মানুষ ভাবে এক আর ঘটে এক। পরাগের ক্ষেত্রেও ঠিক সেই রকম ঘটল। রেনুকে দেখার ইচ্ছায় সে একটু উদাসীন হয়ে পড়ল, আর হাতে ধরে থাকা একখণ্ড বড় টিনের অংশটি হাত থেকে হঠাৎ করেই ফসকে গেল। কাঠের কাঠমার ওপর ছিল পরাগ, আর নিচের দিকে ছিল অজিত ঘরামি। হড়কে আসা সেই লম্বা টিনটি অজিত ঘরামিকে নিয়ে কাঠমার ওপর থেকে নিচে পড়ে গেল। ভীষণ একটা শব্দের সঙ্গে অজিত ঘরামির আর্তনাদ। যেন হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠল। তারপর কিছুক্ষণ সে কিছুই বুঝতে পারল না। সকলে এসে অজিত ঘরামিকে চাপা টিনের ভেতর থেকে বের করলো। মারা যায়, তবে বেশ জখম হয়েছে। ডান হাতটা ভেঙে গিয়েছে, মাথা ফেটে রক্ত বের হচ্ছে। জমিদার যথেষ্ট ভালো মানুষ, তিনি লোক ডেকে একটা গ্রামীণ হাসপাতালে তৎক্ষণাৎ ভর্তি করিয়ে দিলেন। সবাই জানতে চাইল ঠিক কি হয়েছে, কেমন করে ঘটল, কিন্তু কে তখন তাদের সব প্রশ্নের উত্তর দেবে? একজন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আর একজন মানসিক দিক থেকে। তার মনে একটা ভয় ভয় করতে লাগলো, হাত পাগুলো কাঁপতে লাগলো ওর। এতক্ষণ সে যেসব চিন্তা করছিল সেসব চিন্তাও কোথায় ঝড়ের মতো উড়ে গেল। কাউকে সে কিছু বলতে পারল না, ওর ঠোঁট কাঁপতে লাগলো। কি করে সে কি বলবে যে এর জন্য দায়ী সে? তার অন্য মনস্কতার জন্যই ঘরামির এই অবস্থা। বিনয়ী সব জানার পর হাউমাউ করে কেঁদে উঠল। হাই ভগবান, আমার কি সর্বনাশ হলো গো। পরাগ, তুই বাবা আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। পরাগ খবর দিতে এসেছিল রেনুদের বাড়িতে। এসে আরো কাতর হয়ে পড়ল। সে মন্ত্রমুগ্ধের মতো বিনয়ীকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলো। রেনু সদর দরজার কাছে এসে বাবার এমন দশা শুনে ছলো ছলো নয়নে সেই দিকে তাকিয়ে রইল। এই সময়টা রেনু তার সামনে চলে এসেছিল বাবার অমন খবর পেয়ে, কিন্তু পরাগ সেদিকে গ্রাহ্য করেনি। রেনু কিন্তু পরাগের পানে চেয়ে সমস্ত কথাই শুনেছে। অজিত ঘরামির কোনো দাদা কিংবা ভাই ছিল না, কিন্তু তার দুটো দিদি ছিল। দিদিরা খবর পেল বটে, কিন্তু তারা কেউ আসার সময় পেল না। সবারই সংসারে নাকি প্রচুর কাজ। বড় দিদি অনিলা বলল, আমার এতগুলো গরু ছাগল, তারপর ছেলেপুলেরা সব ছোট ছোট, আমার একবেলা কোথাও গিয়ে থাকার উপায় নেই। ছোট দিদি বলে,
আমার বাড়িতে বুড়ো শ্বশুর রয়েছে, তারপর আমাদের ওনার কাজের রান্না, কোথাও এক রাত গিয়ে কাটানো আমার একদম হবে না, একদমই উপায় নেই। আমি কী করে থাকবো? ভাইকে দেখতে আসার কারো একটুও সময় হলো না। বিনয়ী স্বামীর কাছেই পড়ে থাকে সর্বদা। তিনি হাঁটতেও যে ভালো করে পারছেন না। বিনয়ী এই দুর্দিনে সাথে কাউকে পেল না। তবে পরাগ তার ভুলের মাসুল দিতে যতটা পারে সাহায্য করে। বিনয়ী একদিন বলল, বাবা পরাগ, তোর কাকু কিছু জামা কাপড় এনে দে বাবা বাড়ি থেকে। রেনুকে গিয়ে বললেই সে সব গুছিয়ে দিয়ে দেবে। তখন গাড়ির এত প্রচলন ছিল না, মানুষ পায়ে হেঁটেই দূর দূরান্ত পাড়ি দিত। বিনয়ী অবশ্য বাড়ি থেকে হাসপাতালে হেঁটেই স্বামীর সেবা করতে যেতেন, কিন্তু সবসময় তো তা হয় না। বাড়ি থেকে হাসপাতাল যথেষ্ট দূরত্ব, তাই মাঝে মাঝে পরাগকে বলতেন তিনি। পরাগ সাইকেলে করে জামা কাপড় ইত্যাদি যে সব লাগতো সেগুলো দিয়ে আসতো হাসপাতালে। পরাগ সেদিন প্রথম রেনুর সঙ্গে কথা বলল। এর আগে অনেকবার এসেছে সে, কিন্তু কথা হয়নি। পরাগ ঘরে ঢুকে রেনুকে দেখতে পেয়ে বলল, কাকিমা কাকুর কিছু জামা কাপড় দিতে বলল। রেনু কিছু বলল না, ভেতরে চলে গেল। তারপর একটা পোঁটলা বেঁধে পরাগকে দিল। পরাগ সেটা নিয়ে চলে আসতে যাবে, পেছন থেকে রেনু জিজ্ঞাসা করল, এখন বাবা কেমন আছে? পরাগ এক পা ফেলে থমকে দাঁড়িয়ে বলল, আছে, আগের থেকে ভালো আছে। তারপর হনহনিয়ে সে চলে গেল। তবে একটা ব্যাপার রেনু তার মধ্যে লক্ষ্য করেছে, যে ছেলেটা চংবং করত সে এখন যেন কেমন দেখেও দেখে না। তবে রেনু ভুল কিছু ভাবেনি। সেদিনের পর থেকে পরাগেরও মন ভেঙে গেছে। ইতিমধ্যে রেনু তার সামনে এসেছে, কিন্তু সে চোখ তুলে একবারও তাকায়নি ভালো করে। যে এত জল্পনা কল্পনা করল সেদিন, আজ সে বড়ই উদাসীন। যাকে দেখার জন্য তার মন ছটপট ছটপট করত, তার সামনে আজকে সে ঘোরাফেরা করছে, কিন্তু তার মন সেদিক নেই। সবই সময়ের ধাঁধা। পলে পলে কি যে ঘটে যাবে কেউ তা জানে না। অনেক দিন হলো পরাগ ঘর বসা। পরাগের মা বলে, বাবা পরাগ, ততদিন অন্য কোথাও তো কাজ দেখতে পারিস। সত্যি অনেক দিন হলো বটে, এইভাবে আর কতদিন চলবে। সকালবেলা বাড়ি থেকে বের হলো সে, দুপুরে খেয়ে আবার বের হলো, বিকালে একবার হাসপাতালে গেল। বিনয়ী পরাগকে বলল, ও বাবা পরাগ, তুই একবার আমাদের বাড়িতে যাবি? পরাগ বলল, কেন কাকিমা? বিনয়ী বলল, তুই রেনুকে গিয়ে বলবি যে আজ রাতে আমি বাড়ি ফিরবো না, কাল সকালের দিকে ওনার ছুটি দেবে বলেছে ডাক্তারবাবু, তাই আজ রাতে এখানেই থাকবো। রেনু বড্ড ভীতু মেয়ে, তাই তুই সবজ সন্ধ্যা দিয়ে ওকে ঘরেই থাকতে বলবি। বিনয়ী সন্ধ্যায় বাড়ি ফিরত, আবার ভোরে হাসপাতালে পৌঁছে যেত, কিন্তু আজ সে আসবে না। কাল সকালে স্বামীকে নিয়ে একেবারে বাড়ি ফিরবে। পরাগ বিনয়ীর কথা মতো রেনুদের বাড়িতে এলো। সন্ধ্যা তখন হব। পরাগ বাড়িতে রেনুকে দেখতে পেল না প্রথমে, তাই সে চংমং করতে লাগলো। তার নাম ধরেও ডাকবে সে, সেই সাহসও হচ্ছে না তার। হঠাৎই রেনু গোয়াল ঘর থেকে বের হয়ে এলো। সম্ভবত সে গোয়ালেরই পাঠ করছিল। পরাগকে দেখে সে শান্ত স্বরে বলল, মা কিছু বলেছে? পরাগ বলল, আজ রাতে কাকিমা ফিরবে না বলল, তোমাকে সকল কাজ সেরে নিয়ে দরজা দিয়ে ঘরে থাকতে বলেছে। রেনু কথাটা শুনে তখনই শঙ্কিত হয়ে উঠল। আসলে এর আগে সে কখনো একলা থাকেনি ঘরে। পরাগ কথাটা বলে উঠান পার হয়ে সদর দরজার কাছে আসতেই রেনু পেছন থেকে বলে উঠল, একটু দাঁড়াও না। কথাটা শুনে পরাগ সেখানেই দাঁড়িয়ে পড়ল। রেনু তার কাছে এলো, তারপর বলল,
আমি কখনো ঘরে একলা থাকিনি, আমার খুব ভয় করে। আসলে আমার ঠাকুমা মারা যাওয়ার পর থেকে আরও ভয় পাই আমি। আমি একা ঘরে থাকতে পারবো না গো। তুমি বরং আমাকে হাসপাতালে নিয়ে চলো। আজ রাতটা না হয় মায়ের সঙ্গেই সেখানেই থাকবো। পরাগ মাথা নিচু করে একটু ভেবে তারপর বলল, না, তা হয় না, সেখানে ভালো থাকার জায়গা নেই, তুমি বাড়িতেই থাকো। রেনু বলল, কিন্তু আমার ভীষণ ভয় করে যে। পরাগ বলল, করুক ভয়, তুমি ঘরেই থাকো তবু। পরাগের ইচ্ছে হচ্ছে একবার, শুধু একবার, একটিবার মুখটি তুলে রেনুর মিষ্টি মুখখানি দেখার, কিন্তু সে সাহস তার হচ্ছে না। রেনু খুব ভয় পেল মনে মনে। আজ রাতটা সে একলা ঘরে থাকবে কি করে? যে ঘরে সে ঘুমায় সেই ঘরের বিছানাতেই তার ঠাকুমা মারা যায়। সে নিজের চোখে দেখেছে। প্রচণ্ড ভয়ে সে হঠাৎই একটা অভাবনীয় কথা বলে বসল পরাগকে। যদি কিছু মনে না করো তবে একটা কথা বলবো। পরাগ বলল, হ্যাঁ বলো। রেনু বলে, আজ রাতটা তুমি আমাদের বাড়িতে থাকবে, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি বাইরে দাওয়ায় থাকবে আর আমি ঘরের ভেতর। মশার ভয় নেই তোমার, আমি মশারি টাঙিয়ে দেবো ওখানে, শুধু আজ রাতটা। পরাগ বলে, কিন্তু। রেনু বলে, না, আর কোনো কিন্তু নয়, তুমি থাকবে বলো। পরাগ বলে, বলছি। রেনু বলে, কিন্তু কখন বলবে? পরাগ বলে, আগে ঘরে যাই, তারপর মায়ের সঙ্গে কথা বলি। রেনু হঠাৎই কেমন চুপ করে গেল, তারপর বলল, আচ্ছা যাও। রাত তেমন হয়নি, ঘড়িতে 8টা কিংবা 9টা বাজে। পাড়াগাঁয়ে এমন সময় রাস্তার কুকুরও চড়ে না। আগামীকাল মনে হয় অমাবস্যা পাবে, তাই চারিদিক নিকষ গাঢ় অন্ধকার। রেনু ঘরের দরজা দিয়ে চুপ করে আলোর দিকে চেয়ে বসে আছে। রাতটা সে কিভাবে কাটাবে এখানে? ঘরের অন্ধকার যেন কেরোসিনের বাতিটাকে ক্রমে ক্রমে ঢেকে দিচ্ছে। বিছানা থেকে নেমে এসে আলোটা আরও একটু বাড়িয়ে দিল সে। তার ক্রমে ভয় করতে লাগলো। ভয়ের বোধ হয় সে গুনগুনিয়ে গান ধরেছে। হঠাৎ কিছু একটা শব্দে তার গান থেমে গেল। বাইরে কান পাতল সে, আর কিছু শুনতে পেল না সে। একবার মনে হলো যেন কেউ দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কান পেতেও আর কিছু শুনতে পেল না সে। বুকের ভেতরটা গুড়গুড় করতে লাগলো রেনুর। আজ রাতটা যে কিভাবে অতিবাহিত হবে তার কে জানে। দরজার খিলটা ঠিক আছে তো? রেনু দরজায় হাত দিয়ে দেখল, হ্যাঁ ঠিক আছে। আরও একটু ভালো করে চেপে দিল সে সেটা। ঘুম তার হবে না আজকে, সারা রাত জেগেই কাটাবে সে। বাবার রেডিওটা কোথায় গেল? ওটাই চালিয়ে শোনা যাক সারা রাত, এই ভেবে সে তাকের উপর থেকে রেডিওটা চালালো। আজ যেন ঝিঁঝি পোকাগুলো একটু জোরে ডাকছে। রেডিওতে গান যেন শোনাই যাচ্ছে না তাদের চেল্লানিতে। রেডিওটা আরও জোরে দিল সে। না, আর জোর হবে না, একদম হবে না। একটা বেশ ধুমধারাক্কা হিন্দি গান বাজছে, তবু যেন ভয় কমছে না। হঠাৎ ঠক ঠক করে একটা শব্দ। রেনু ভয়ে কাতর হয়ে উঠল। দরজায় ঠোকা মারছে কে? কোনো চোর ডাকাত নয় তো? আরো জোরে জোরে ঠোকার শব্দ, কে যেন ডাকছে, কিন্তু গানের শব্দে কিছু বোঝা যাচ্ছে না। রেনু ভয়ে ঠিক কি করবে বুঝে উঠতে পারছে না। রেডিওটা যেমন চলছিল চলুক, যে বাইরে আছে সে যদি বুঝতে পারে যে ভেতরে মানুষটা জেগে আছে তাহলে তো মহাবিপদ। তবে
যাই হোক, দরজা সে খুলবে না। বিছানা থেকে সে সরে দেয়ালের দিকে ঘেঁষে বসল, আর তখনই রেডিওটা হাত লেগে বিছানা থেকে ধুপ করে পড়ে গেল। গানের তীব্রতা একটু চাপা পড়ল, মাটিতে উপুর হয়ে পড়েছে রেডিওটা। গানের শব্দ একটু চাপা হতেই বাইরে থেকে দরজা ঠোকা দেওয়ার লোকটা চাপা গলায় বলল, রেনু, দরজা খোলো, আমি পরাগ। কি হলো, দরজা খোলো। রেনু পরাগের গলা শুনে দরজা খুলে দিল, তারপর রেডিওটা বন্ধ করে দিল। পরাগ বলল, কখন থেকে তো ডাকছি তোমাকে, একবারও দরজা খোলার প্রয়োজন মনে করুনি, উল্টে জোরে করে গান শুনছ। পরাগকে দেখে সে একটু শান্ত হলো। তারপর বলল, কিন্তু তুমি বাড়ির ভেতরে এলে কিভাবে? বাইরের সদর দরজা তো বন্ধ করা আছে। পরাগ বলল, হ্যাঁ জানি বন্ধ করা আছে, তাই দরজায় টোকা মারছিলাম, কিন্তু তুমি মনে হয় গান গাচ্ছিলে, তাই শুনতে পাওনি। তাই পাঁচিলের পাশে সাইকেলটা রেখে তার উপর উঠে পাঁচিল টপকিয়ে বাড়ির ভেতরে এলাম। রেনু একটু ভেবে সব কিছু বুঝতে পারল। তখন যে শব্দ সে শুনতে পেয়েছিল সেটা পরাগের দরজা কড়াঘাতের শব্দ। একটু দাঁড়াও, এই বলে রেনু ঘরের ভেতর থেকে একটা মাদুর এনে দাওয়ায় পা দিল। তারপর বলল, তুমি এখানেই থাকবে, আমি মশারি খাটিয়ে ভালো করে বিছানা করে দিচ্ছি। পরাগ বলল, এখন ঘুমোবো না, ততক্ষণ একটু বসি। কাঠি মাদুরের ওপর পরাগ বসল এবং বলল, আচ্ছা তুমি তাহলে ঘুমোতে যাও, আমি এখানেই জেগে আছি। রেনু তৎক্ষণাৎ বলে উঠল, ও মা, তা হয় নাকি? তুমি জেগে থাকবে আর আমি স্বার্থপরের মতো ঘুমাবো? না, আমিও বরং জেগে থাকবো। আচ্ছা, আমি এখানে এই মাদুরে যদি বসি তোমার আপত্তি নেই তো? পরাগ বলল, না না, আপত্তি আবার কিসের? এই তুমি বসো না, বসো, এখানে এখানে বসো। রেনু পরাগের একটু দূরে কিন্তু পাশাপাশি বসল। তারপর রেনু পরাগকে বলল, আচ্ছা তুমি এই অন্ধকারে পাঁচিল ডিঙিয়ে আসতে পারলে তোমার ভয় করে না? পরাগ বলল, আমি কি কাজ করি জানো তো? কত উঁচু ঘর, তার ওপরে ফাঁকা কাঠমার ওপর হেঁটে বেড়ায়। আচ্ছা তুমি বাড়িতে কি বলে বের হলে? জিজ্ঞাসা করল রেনু। পরাগ বলে, মাকে বলেছি যে আজ রাতে এক বাবু আমাদের ফিস্টে দিচ্ছে, আমি না গেলে তিনি রাগ করবেন। রেনু জিজ্ঞাসা করল, বাবু বলতে? পরাগ বলে, মানে আমি যাদের বাড়িতে কাজ করেছি এমন লোক। রাতে ফিরবো না বলেই এসেছি আমি মাকে। ঘরের ভেতর আলো জ্বলছে, কিন্তু দাওয়ায় অন্ধকার। পরাগ বলল, আলোটা বের করে নিয়ে এসো না। রেনু বলে, না, ওটা ওখানেই থাক। পরাগ বলে, তোমার ভয় করছে না? রেনু বলে, না, এতক্ষণ করছিল, তবে তুমি আছো আর ভয় করছে না। দুজনেই কিছুক্ষণ চুপচাপ। তারপর অন্ধকারের ওপার থেকে রেনু বলে উঠল, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। পরাগ বলে, কি কথা? রেনু বলে, তুমি আর আগের মতো নেই কেন? তোমার মধ্যে সেই খুশি সাহারা নেই, কিছু হয়েছে কি? পরাগ প্রথমে চুপ করেছিল, তারপর সমস্ত কিছু সে সবিস্তার খুলে বলল রেনুকে। রেনু সবটুকু শুনে ঠিক কি বলবে উত্তর খুঁজে পেল না। নারীকে কে যে অবলা বলেছিল তা কে জানে। নারী যদি সত্যি অবলাই হয় তবে কিন্তু নির্বোধ নয়। পুরুষের ভাবভঙ্গি ও কথাবার্তা সে যথেষ্ট বুঝতে পারে যে তাকে সে পুরুষ কেমন চোখে দেখে। রেনুর বুকের ভেতরটা কেমন খাঁ খাঁ করতে লাগলো। পরাগ চুপ করে রইল। রেনু আবার নিজে থেকে পরাগকে বলল, তুমি দোষে কি জানি না, তবে যা হয়েছে সব কিছু ভুলে যাও। আগের মতো আবার বাবার সঙ্গে কাজ করো। কালকে একবার এসে বাবাকে
দেখে যেও। আমি যেন তোমাকে আগের মতো হাসি খুশি দেখি। যা হবার তা হয়েছে। প্রকৃত তোমারই জন্য হয়েছে কিনা সেটা জানি না, তবে বাবা এখন ঠিক হয়ে গিয়েছে, তাই তুমিও ঠিক হয়ে যাও। বাবা যদি শারীরিকভাবে ভালো হয়ে উঠতে পারে, তাহলে তুমি মানসিকভাবে ভালো হতে পারবে না কেন? পরাগ বলল, আমি আর কাল থেকে আসবো না। রেনু বলে, কেন? কোথায় যাবে তুমি? পরাগ বলল, আমি কাজ ঠিক করেছি। কদিন শহরে কাজে যাব। শহরে এক বাবুর বাগান বাড়ি দেখাশোনা করব। আমাদের গ্রামের এক কাকা সেখানে কাজ করে। সে একজনকে খুঁজছিল কাজের জন্যে। শহরের সেই বাবুর বাড়িতেই থাকব এবং সেখানেই কাজ করব। রেনু বলে, তার মানে কাল থেকে তুমি আর আসবে না আমাদের বাড়িতে? রেনু যেন ভাবতেই পারছে না সত্যিটা। দুজনে দুজনকেই যে কতটা চায় তাদের সেই বুক শুকানো কথা শুনেই মনে হয়, কিন্তু এখনো পর্যন্ত কেউ সেটা মুখ ফুটে বলতেই পারল না। এই কদিন ওরা দূরে থেকেও অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। ভালোবাসা বোধ হয় এমনই, যা দূরে গেলে বাড়তে থাকে আর কাছে থাকলে তা প্রকাশের অবকাশ থাকে না। রেনু আর কোনো কথা বলল না। পরাগ অন্ধকারে রেনুর মুখের দিকে তাকিয়েই ভাবতে লাগলো, আচ্ছা রেনু কাঁদছে কি? মনে হয় ওর নয়ন জলে ছপছপ করছে। মনে হয় এই জন্যই ও আলোর বাতিটা ঘর থেকে কাছে আনেনি, যাতে ওর মুখের ভাবভঙ্গিটা দেখা যায়। কিন্তু প্রকৃত প্রেমিক যে হয়, সে প্রেমিকার কথার সুর শুনেই বুঝতে পারে যে সে অভিমানিনী না হাস্যবদনী। পরাগ ঘরের ভেতর থেকে আলোটা নিয়ে এলো, তারপর রেনুর মুখের সামনে উঁচু করে ধরল। রেনু হাতের পাতা দিয়ে কপোল মুছছে। চোখের কাজল ধুয়ে সেই জলের সঙ্গে কপোল কালিময় করে তুলেছে। হাতের ঘষরানিতে মুখের ওপর ঘেঁটে গেছে। পরাগের হৃৎপিণ্ডটা যেন লাফালাফি বন্ধ করে দেবার উপক্রম করল। নারী এত সুন্দর হয়। নারীর প্রতিটা ভিন্ন ভিন্ন আবেগের বহিঃপ্রকাশে সে ভিন্ন রূপী হয়। কান্নারত নারীকে দেখলেও পুরুষ মর্মে ভিজে যায়। এমন নারীকে কাঁদানো বোধ হয় কোনো পুরুষেরই শোভা পায় না। তাজা ফুলের ওপর যেন বৃষ্টির কণা গড়িয়ে পড়ছে। কিন্তু কি এমন বলল সে, যাতে করে তার চোখে জল এলো? পরাগ বাম হাতে আলোটা ধরে সব ভয় জয় করে নিজের ডান হাতটা দিয়ে রেনুর চোখের জল মুছে দিতে গেল। চোখের কাজল তার হাতের মধ্যমাথায় ও অনামিকা আঙুলে একটু লেগে গেল। রেনু তৎক্ষণাৎ মুখটা অন্যদিকে অভিমানীর দাপটে সরিয়ে নিল। পরাগ জিজ্ঞেস করল, আমি কি এমন বললাম যে তুমি কাঁদছ? রেনু একটু অভিমানীর সুরে বলল, কি বললে তুমি ভালো করে ভেবে দেখো না। গলায় এখনো তার কান্নার ধরা ভাব লেগে রয়েছে। সে বলল, আমাদের দেশে গায়ে তো কোনো কাজকর্ম নেই। আমি না হয় তোমার কেউ নয়, তাহলে নিজের মাকে ছেড়ে বাবাকে ছেড়ে শহরে যেতে হবে? গায়ের লোকের বুঝি পেটে ভাত জোটে না? পরাগ বলল, তা নয়, কিন্তু বাবা আর খাটতে পারবে না। এইভাবে ঘুরে ঘুরে কি সংসার চলে বলো? এখন আমাকে রোজগার করা দরকার। তাছাড়া দেশে গায়ে সেই রকম কাজকর্ম কোথায়? চাষের কাজ সবে শেষ হয়ে গেল। রেনু বলে, তোমার যাওয়া যদি খুবই জরুরি হয় তাহলে আর আমার কিছু বলার নেই। আচ্ছা যাও, কিন্তু কবে আসবে? পরাগ বলল, কবে আসবো জানি না গো, বাবুরা যখন ছুটি দেবে তখন আসবো। রেনু বলে, আমি ওই কথা বলিনি। আমি বলছি যে আমাদের বাড়ি কবে আসবে? পরাগ বলল, আরে কান্নামুখী, আমি এখনো যাইনি, আমি এখানেই আছি। রেনু বলে, সে তো জানি, কিন্তু তবু কবে আসবে বলো?
পরাগ একটু ঠাট্টা করে বলে, তোমার বিয়ের দিন গো, তোমার বিয়ের দিন। রেনু হালকা রোষে বলে, যাও যাও তো, সবসময় যা খুশি বলা। পরাগ ফিরে বলল, সত্যি বলছি রেনু, আমি আসবো তোমার বিয়ের দিন। রেনু একটু রেগে গিয়ে বলল, আবার সেই একই কথা বলছো? পরাগ বলে, আরে রাগ করছো কেন? তুমি বুঝতে পারছো না? কি গো, আরে বর কোন দিন আসে বউয়ের বাড়িতে? বিয়ের দিনই তো। আমি কি কিছু ভুল বললাম? রেনু বলে, না তুমি ভুল বলনি, তবে ভুল করেছো। পরাগ বলল, আমি আবার কি ভুল করলাম রে বাবা? রেনু বলে, কি ভুল করেছো নিজের মনকেই প্রশ্ন করো না। সেদিন সন্ধ্যায় যে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখলে, ওটা ভুল নয় বুঝি? চোর কোথাকার, লুকিয়ে লুকিয়ে দেখে। পরাগ সেদিনের ঘটনাটা স্বীকার করে দিল, কিন্তু রেনুর লুকিয়ে দেখার কথাগুলো জানল না। পরাগ তারপর বলল, সেদিন না হয় তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম, কিন্তু আজ সামনে থেকেই দেখি। এই বলে আলোটা তুলে ধরল পরাগ রেনুর সামনে। রেনু পরাগের দৃষ্টিতে লজ্জাবতী লতার মতো লজ্জিত হল। কিছুক্ষণ আগে যে মুখে কান্নার প্লাবিত জলধারা বিষণ্ণতা সৃষ্টি করেছিল, এখন সেই মুখেই প্রেমের বন্যা বইছে। রেনু মুখ ফিরিয়ে নিল পাশের অন্ধকারের দিকে। পরাগ তার থুতনি ধরে আবার টেনে নিল। রেনু যেন এবার লজ্জার গহন সমুদ্রে ডুবে যাচ্ছে, আর সে থাকতে পারল না। ছুটে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। অন্ধকার ঘরেও সে মুখের ওপর হাত রেখে লজ্জায় গদগদ হয়ে যেতে লাগলো। পরাগ বাতি হাতে দরজার সামনে দাঁড়িয়ে রইল। দরজার ওপার থেকে পরাগ বলতে লাগলো, রেনু দরজা খোলো। রেনু বলল, না, আমি দরজা খুলব না। এবার তুমি যেদিন আসবে সেদিন আমাকে দেখতে পাবে। সেদিন সদরে এসে টোকা দিও, আমি সেদিন তোমার দরজা খুলে দেব। পরাগ বলে, আচ্ছা বেশ, কিন্তু আলোটা তো ঘরে নিয়ে যাও। রেনু বলে, না, ওটা তোমার কাছেই থাক। আমার ঘরটা অন্ধকার হলেও মনটা আলোয় ভরে আছে। পরাগ আলোটা সামনে মাদুরের ওপর রেখে দেহালে হেজান দিয়ে বসে পড়ল। সে রাতটা তাদের অমনি করেই গপ্প করেই কাটল। পরাগ বাইরে থেকে কিছু বলে, আবার কখনো রেনু বলে। মাঝে মাঝে পরাগের কথায় লজ্জা পেয়ে রেনু বলে ওঠে, জানি না। দুজনার মুখ দেখতে না পেলেও দুজনার পরস্পরের মুখের ভাব অনুভব করতে পারছে দুজনে, যেন পরিপূরক। এ হাসলে সেও মৃদু হাসে। যখন ভোর হয়ে এলো তখন পরাগ রেনুকে বিদায় জানালো। রেনু যেন অবাক হয়ে গেল, এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল। ঘরটা তার এখনো অন্ধকার রয়েছে, কিন্তু বাইরেটা এত তাড়াতাড়ি আলো ফুটে গেল। রেনু পরাগকে বলল, যত শীঘ্র পারো ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। পরাগ বলল, হয়তো 1 মাস বাদেই ফিরব। সেদিন তোমার অপেক্ষার অবসান ঘটবে। সেদিন যেন আজকের মতো দরজার ওপার থেকে কথা বলো না। এখন আসছি। বিদায় দিতে রেনুর মন চাইল না, কিন্তু বাস্তব যে বড়ই কঠিন। দিন গোনা ছাড়া আর এখন কোনো গতি নেই তার। পরাগ চলে যাওয়ার পর রেনু দরজা খুলে ঠিক পরাগ যেইখানটায় বসেছিল সেইখানে রেনু কিছুক্ষণ বসে রইল। শুনছিলেন আজকের গল্প পরাগ রেনু প্রথম পর্ব। পরাগ রেনুর প্রথম পর্ব সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরাগ রেনু গল্পের পরবর্তী অংশটি আসবে পরের সপ্তাহে। তাই আজকের মতো এখানেই বিদায়। সকলে সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।